নিবিড় দাস, পার্থ ঘোষ, ইংরেজরা গিয়েছে চলে, বাকি স্বাধীনতা তবু অথই জলে। শৃঙ্খলে বন্দি আজ শৃঙ্খলা, চতুর্থ স্তম্ভ সংবিধানে তবু সে অবলা। যুগ রেখা অসাধু নেতা, তাই মা মাটি মানুষের অশ্রু জলে নিলাম হলো স্বাধীনতা। স্বাধীনতা, আমার স্বাধীনতাকে যারা বাজারের পণ্যের মতো নিলাম করেছে তাদের কাউকে আমি সুখ নিদ্রায় মগ্ন থাকতে দেব না। জয় জয় জগদম্বে, শক্তি দে মা, শক্তি দে, তোর অসীম করুণায় অবগাহন করে আমি শুরু করব তাদের ধ্বংস। শাসনের বন্ধন সেই শাসনে বিচরণ করবে শিয়াল, শকুন আর গৃহিণীর দল। প্রণাম গুরুদেব। ও আয়ুষ্মান ভব। আজকে গুরুদেবকে কেমন যেন একটু বিচলিত মনে হচ্ছে। জয় জয় জগদম্বে, আমার ভুবন মোহিনী মা আমাকে ডাকছে, তাই এই মুহূর্তে আমাকে এই স্থান পরিত্যাগ করতে হবে। না না না, তা কি করে হয় গুরুদেব? এক্ষুনি আমার নববিবাহিত পুত্র পুত্রবধূ এই বাড়িতে পদার্পণ করবে, তাদেরকে আশীর্বাদ না করে আপনি? সময় অতীব সংকীর্ণ বৎস, তাই দূর থেকে আমি তাদের আশীর্বাদ করছি। তবু গুরুদেব যদি দয়া করে। না না না, আমার কল্যাণেশ্বরী মায়ের কাছে কোনো দয়া মায়ার বন্ধন কাজ করে না বৎস, কারণ তারই করুণায় আজ আমি বাক সিদ্ধ ত্রিকালদর্শী মহাপুরুষ স্বামী রামানন্দ। এই জন্যই তো সর্বাগ্রে আপনার আশীর্বাদ নিতে ছুটে এসেছি গুরুদেব। আশীর্বাদ করুন যেন কোনো দুর্বিপাকের কালো মেঘ আমাদের দাম্পত্য জীবনের সুখের সূর্যকে ঢেকে নিতে না পারে। কেন কেন ঢেকে নেবে বৎস? তোমাদের মঙ্গল কামনায় তো আমি অহোরাত্র জগৎ জননী জগদম্বের পুজো করে চলেছি। তার করুণা আমার পুত্র উপর বর্ষিত হোক গুরুদেব। সূর্য, বৌমা, তোমরা গুরুগুরুর আশীর্বাদ মাথায় নিয়ে আজকে এই নতুন গৃহে প্রবেশ করো। এসো রাত্রি, আমরা গুরুদেবের আশীর্বাদ মস্তকে ধারণ করে নবজীবনের যাত্রাপথ শুরু করি। মা জগদম্বের কাছে প্রার্থনা করি তোমাদের দাম্পত্য জীবন। তুমি কি করেছো মূর্খ? তুমি কাকে চৌধুরী বাড়ির গৃহ ভঙ্গ করে এনেছো? কেন 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 গুরুদেব, আমার বৌমা কি তাহলে? আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি তোমার চোখের দৃষ্টিতে বিষ, মুখের কথায় বিষ, নিঃশ্বাসে বইছে বিষাক্ত বায়ু। না না না, আমি বিশ্বাস করি না গুরুদেব। তোমার বিশ্বাস অবিশ্বাসে চিরন্তন সত্য কখনো মিথ্যা হয়ে যাবে না। শোনো বৎস, কাল বিলম্ব না করে তুমি তোমার নববধূকে পরিত্যাগ দাও, নইলে ওর বিষাক্ত নিঃশ্বাসে এ বাড়ির অমঙ্গল তো হবেই, সাথে তোমার মৃত্যু হতে পারে। মৃত্যু
বাণীকে শিরোধার্য করে আমার স্বামী ও সংসারের মঙ্গলের জন্য আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাব দূরে, বহু দূরে। তা হয় না রাত্রি। এমনি ভাবে আমি আমার মিথ্যা সুখের জন্য তোমায় ত্যাগ করে আমার শিক্ষা দীক্ষাকে জলাঞ্জলি দিয়ে এই সমাজের বুকে আমি কাপুরুষের মতো বেঁচে থাকতে চাই না। ওকে যেতে দাও সূর্য। কেন বাবা, কেন? তুমি কি গুরুদেবের ভবিষ্যৎবাণী শোনোনি? শুনেছি, আর সবকিছু শোনার পরেও বলছি বাবা, এই জন্ম মৃত্যু বিয়ে এ সমস্ত কিছুতে ঈশ্বরের হাত। আমার এই কপালে যদি মৃত্যু থাকে বাবা, তাহলে ওকে ত্যাগ করেও তা রোধ করতে পারবো না। তাই নিয়তির অমোঘ বিধানে যদি আমার এই কপালে মৃত্যু আসে বাবা, তাহলে আমার এই অগ্নি সাক্ষী করা স্ত্রীর কোলে মাথা রেখেই মরবো। জয় জয় জগদম্বে, তোমার সাহসের আমি প্রশংসা করি বৎস, আশীর্বাদ করি তোমার মনস্কামনা পূর্ণ হোক। গুরুদেব, তাহলে আমি এখন কি করব? মাগো, এই অধম কিঙ্করে সত্যি কথা বলার সাহস দে মা, সত্যি কথা বলার সাহস দে। জয় জয় জগদম্বে। শোনো বৎস, এই জগৎ সংসারে কত শত জ্ঞানী গুণী সর্বত্যাগী সন্ন্যাসী কামিনীর ময়ে তাদের সমস্ত সাধনাকে বিসর্জন দিয়েছে। সেখানে নশ্বর দেহধারী মানুষ হয়ে তোমার ছেলে যে বুধ ভবিষ্যৎকে অস্বীকার করবে ওই কামিনী কাঞ্চনের ময়ে, এতে অবাক হওয়ার তো কিছুই নেই। তবু 20 বছরের বলিয়ান এই স্বামী রামানন্দের ভবিষ্যৎবাণী শুনে রাখো মূর্খ। তোমার ছেলের এই যে আর ওই 20 কন্যার বিষাক্ত নিঃশ্বাসে অশান্তি ঝড়, সেই ঝড়ের সুখের সংসার, আর সেই সংসার থেকে দু একটা নক্ষত্র বসে করতে পারে। তাই সাবধান, খুব সাবধান। জয় জয় জগদম্বে। সূর্য, বলো এবার তোমার শেষ সিদ্ধান্তটা কি? আমার সিদ্ধান্তের কথা তো আমি আগেই জানিয়ে দিয়েছি বাবা। এরপর এই নিয়ে আমি নতুন করে কিছু ভাবতে চাই না। কিন্তু তাই বলে সারা জীবন ধরে এই বাড়ির যে মান সম্মান মঙ্গল অমঙ্গল আমি তিল তিল করে অর্জন করেছি, সেই একটা সামান্য মেয়ের জন্য সেটাকে তো আমি অনর্থক। আপনি ঠিকই বলেছেন বাবা, জন্ম জন্মান্তরে তপস্যার ফলে আমিও এই বাড়ির বউ হয়ে এসেছি। তাই আমার জন্য এই সংসারের কোনো অমঙ্গল হোক চাই না বাবা, আমি চাই না, আমি চাই না। রাত্রি, কি বলছো তুমি? ঠিকই বলছি গো, ঠিকই বলছি। গুরুদেবের ভবিষ্যৎবাণীকে মনে রেখে আর বাবার আশীর্বাদ মাথায় নিয়ে এই সংসারের মঙ্গল কামনায় আমায় ত্যাগ করে তুমি সুখী হও। তুমি আমার স্বামী, তাই যেখানেই থাকি সেখান থেকেই আমি আমার মানস চক্ষে দেখব তোমার সেই সুখের সংসার। আর কাই মনোবাক্যে ঈশ্বরকে ডেকে ডেকে আমি বলবো, তিনি যেন তোমায় সুখী করে, তিনি যেন তোমায় সুখী। তুমি আমাকে আশীর্বাদ করো, তোমার দেওয়া শাখা সিঁদুর ধারণ করে আমি যেন আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। দাঁড়াও রাত্রি তপস্যায় আমার জীবন আকাশে যে সূর্য উদিত হয়েছে তাকে তো আমি এত সহজে অস্তমিত হতে দিতে পারি না। তাহলে তুমিও শুনে রাখো সূর্য, এই বাড়ি ভর্তি এক গাদা নিমন্ত্রিত অতিথিদের সামনে এই অশনি সংকেতের কথা বলে একটা স্ক্যান্ডাল সৃষ্টি হোক, এটা আমি চাই না। কিন্তু তোমার এই হঠকারিতা আর এই কুলক্ষণা
কন্যা মেয়ের জন্য যদি এই বাড়িতে কোনো অমঙ্গলের কালো ছায়া নেমে আসে, সেদিন তোমাকে কিন্তু আমি পুত্র বলে ক্ষমা করব না। বাবা, মনে থাকে জানো। এ তুমি কি করলে? ভবিতব্যকে মাথা পেতে নিলাম রাত্রি। না না, এ তুমি ভুল করেছো। আমার মতো একটা সামান্য মেয়ের জন্য তুমি কি বললে তুমি? সামান্য মেয়ে? সামান্য মেয়ে তুমি নও রাত্রি, তুমি আমার বিবাহিত স্ত্রী। আমি তাই স্বামী হিসাবে আমি এ কাজ করেছি আমার শিক্ষা দীক্ষা বিবেক মনুষ্যত্বের মর্যাদা রক্ষার জন্য। স্বামী, না না রাত্রি, আর কান্না নয়, এবার একটু হাসো। কেমন করে হাসবো? কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশির সঙ্গীত হারা অমাবস্যার তারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে। তাই তো তোমায় আমি শুধাই অশ্রু জলে। তুমি মানুষ নও, তুমি দেবতা, আমার জীবন মরণের স্বামী। তাহলে আমার বুকের এই নিশ্চিন্ত আশ্রয়ে তোমার এই দু চোখে বেদনার অশ্রু কেন রাত্রি? তুমি তাই বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে বলতে পারবে তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। নিজেকে আমি ভুলতে পারি, তোমাকে জানি না বলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের शीलखर्ग कमद्दत्तकरम्बुजम् अभयं वरदं चैव
পূর্ণ কর। তোর এই লড়াচ্ছি আমি রক্ত ভরিয়ে দেব। তোর সামনে এক এক করে বলি দেব আমার স্বাধীনতা নিলামকারী শয়তানদের। বিনিময়ে তুই শুধু আমার স্বাধীনতাটুকু ফিরিয়ে দে মা। আমার স্বাধীনতাটুকু ফিরিয়ে দে, ফিরিয়ে দে, ফিরিয়ে দে। জয় আমার কল্যাণেশ্বরী মায়ের পূজার শেষ অর্ঘ এখনো সে নির্দিষ্ট অবস্থায় আছে গুরুদেব। মায়ের পূজা সমাপ্ত, অথচ তার বলির পশু এখনো নিদ্রিত। যাও যাও শীঘ্রবার ঘুম ভাঙিয়ে এক্ষুনি এখানে নিয়ে এসো। আগে গুরুদেব একটা নিবেদন আছে। শীঘ্র বলো। কালাদিবাদ করে মা জগদম্বের পূজার কোনো বিঘ্ন আমি ঘটাতে চাই না। অপরাধ নেবেন না প্রভু, আমার সবিনয় নিবেদন। আমার পিতার অপরাধে তার সহজ সরল নিষ্পাপ পুত্রকে কেন আপনি এই কেন যদি তোমার অন্তরটাকে ঘুরে ঘুরে ঝাঁঝরা করে দিত, শরীর থেকে কেড়ে নিত স্নেহ প্রেম মায়া মমতার ভান্ডার, তাহলে তুমি এ কথা বলতে পারতে না। যাও অনন্তব্যয় না করে আমার আদেশের প্রতিপালন করো। জয় জয় জগদম্বে। যথাকে গুরুদেব আপনার যুগলচরণে ক্ষমা প্রার্থনা করে আমি চললাম আপনার মনস্কামনা পূর্ণ করতে। আমি কোথায়? আমি তো অফিস যাচ্ছিলাম। তাহলে তাহলে জনমানব শূন্য গভীর জঙ্গলে আমি এলাম কি করে? কে 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 আমার এখানে নিয়ে এলো? চারিদিকে কে আমার এখানে নিয়ে এলো? চারিদিকে আমার ইসার ঘোর অন্ধকার। আমার নিষ্কলঙ্ক জীবনে এই দুর্বিষহ বিভীষিকার সৃষ্টি করতে কে? এত বিস্মিত হচ্ছ কেন বৎস? আমারই লোক তোমাকে মাঝপথ থেকে অজ্ঞান করে এখানে তুলে এনেছে। কিন্তু কেন? আমার ভবিষ্যৎবাণীকে সত্যে পরিণত করার জন্য। আপনার ভবিষ্যৎ মানে? আমার ভবিষ্যৎবাণী আমি তোমার স্ত্রীকে বলেছিলাম যে সে আগে বিষকন্যা, আর তার বিষাক্ত নিঃশ্বাসে ও বাড়ি একটা নক্ষত্র অচিরেই খসে পড়বে। আর সেই অভিশপ্ত নক্ষত্র হলে তুমি আমার বংশযজ্ঞের প্রথম বলি। সত্যপ্রকাশ চৌধুরীকে সপরিবারে বিনাশ করার যে যজ্ঞ শুরু হয়েছে, আমি সেই ধ্বংসযজ্ঞের প্রধান পুরোহিত। অপরাধ গরিব মেহনতি মানুষের বেঁচে থাকার স্বাধীনতা নিয়ে ব্যবসা। কি বলছেন আপনি? আমার বাবা? তোমার বাবা অর্থের অহংকারে মানুষকে মানুষ বলে মনে করে না। দরিদ্র নির্যাতিত নিপীড়িত মানুষদের দু পায়ের পিছে নিজে করে তুলেছে অট্টালিকা। আপনার কথা যদি সত্যি হয় গুরুদেব, তাহলে বাবার সেই অন্যায়ের প্রতিরোধ করার পথ নিশ্চয় আছে। কারণ এদেশের রক্তবান মানুষেরা রাজনৈতিক ছত্র ছায়ায় থেকে নিজেদের পাপ আর অধর্মের সিংহাসনে বসিয়ে রেখেছে। তাদের সামনে সাগ্র স্পর্শ করার অধিকার এই সাধারণ মানুষের নেই। কিন্তু বাবার সেই অপরাধের জন্য আমি সাজা পাবো কেন? আমার অপরাধটা কি? যেমন রাজার পাপে নষ্ট হয় রাজ্য, কর্তার পাপে ধ্বংস হয় সংসার, তেমন তোমার বাবার পাপের পাপানলে হবে তোমার জীবন আহুতি।
এত সহজে তা হবে না। আমি যেমন একদিকে আমার বাবার অন্যায়ের প্রতিবিধান করব, তেমনি তোমাদের এই পাপ চক্র আমি চিরতরে নির্মূল করে দেব। এই তোমাদের এই পাপের সাজা খড়গটা যথাস্থানে রেখে দাও। ওটা মায়ের পবিত্র খড়গ, তোমাদের মতো পাপাচারীদের হাতে ওটা মানায় না। জয় জয় জগদম্বে। রাখবো, নিশ্চয়ই রাখবো। তবে তোমাদের এই পাপ চক্র সমূলে নির্মূল করার পর প্রস্তুত হও ভণ্ড সন্ন্যাসী রামানন্দ, তোমাদের ইহলোকের লীলা খেলা। ইহলোকের লীলা খেলা শেষ। এত হালকা বুদ্ধি নিয়ে এক ত্রিকালদর্শী সন্ন্যাসীর বিরুদ্ধে এত সহজে জয়ী হওয়া যায় না বৎস। এবার সুবোধ বালকের মতো খড়গটা আমার হাতে দাও। অত কথাই কাজ কি গুরুদেব? মায়ের পুজো যখন শেষ হয়ে গেছে, এবার বলির আয়োজন করুন। বলো বলো বৎস, স্বেচ্ছায় তুমি যুবক রক্সে মাথা দেবে না আমাকে বল প্রয়োগ করতে হবে? করলেও তোমাদের এই হিট চক্রান্ত কোনোদিন সফল হবে না শয়তান। তোর মন মতে বুঝবে। জয় মা ভবতার আগে এসো এসো সূর্যকান্ত চৌধুরী, তুমি তোমার মনবে উপলব্ধি করো তুমি বেঁচে থাকো কি করে। না, তোদের এই চক্রান্ত সফল হবে না শয়তান। হবে হবে হবে। এ আমার জীবনের মতো, একে আমার উদযাপন করতেই হবে। সাধারণ মানুষের যাদের বিরুদ্ধে আজ কোনো কথা বলার অধিকার নেই, প্রশাসন আইন আদালত যাদের হাতের মুঠোয়, আজ থেকে আমি তাদের বিরুদ্ধে ভবানী আমাকে যারা করেছে মানুষ থেকে শয়তান, তাদের ধ্বংসযজ্ঞে মা করার বদনি আমার সহায়। আর তুমি আমার ধ্বংসযজ্ঞের প্রথম বলি। জয় জয় জগদম্বে। মা মাগো, মা শক্তি দে, মা শক্তি দে। আমার স্বাধীনতা নিলামকারী শয়তানদের আমি তোর তর্পণ করলাম। মুক্তির মন্দির সুখানো তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে পূজনে। মুক্তির মন্দির সুখানো তোলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে পূজনে। কত বিপ্লবী বন্ধু প্রাণের বন্দি সারা কত বিপ্লবী বন্ধু বন্দি সারা তারা কি ফিরিবে, তারা কি ফিরিবে আর প্রভাতে কত করুণ করুণ গেছে চলে। মুক্তির মন্দির সুখানলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে ওজনে, লেখা আছে লেখা আছে ওজনে।
স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা, আরে কিসের স্বাধীনতা, কার স্বাধীনতা? হাজার হাজার তরতাজা যুবকের ত্যাগ তিতিক্ষা আর আত্মবলিদানের মাধ্যমে স্বাধীন হয়েছিল এই মহান দেশ ভারতবর্ষ। অথচ কজন সাধারণ মানুষ সেই স্বাধীনতার স্বাদ পেয়েছে? মুসলিমেও সাতখান্দাসী ধনী কুচক্রী আর নেতা মন্ত্রীদের বিলাসবস্তু হয়ে গেছে ওই ভারতবর্ষের স্বাধীনতা। হীনতায় কে বাঁচিতে চাই রে, কে বাঁচিতে চাই? দাসত্ব শৃঙ্খল তব কে পড়িবে পায়ে, কে পড়িবে পায়? তবু আজ 15ই আগস্ট স্বাধীন ভারতের নাগরিক হয়ে স্বাধীনতা দিবস পালন করাটা আমাদের কর্তব্য। না না না, কর্তব্য নয়, কর্তব্য নয়, বলো ফ্যাশন। ওই স্বাধীনতা দিবস পালন করাটা আজকালকার যুগে একটা ফ্যাশনে পরিণত হয়েছে। হাসপাতা কি বলছেন? আরে ঠিকই তো বলছি, ঠিকই তো বলছি। কিসের স্বাধীনতা পেয়েছো তুমি পারবে সর্বদা সত্য কথা বলতে, এই গ্রামের বুকে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করতে, এই নেতাদের দুর্নীতির বিরুদ্ধে সরব হতে? তাহলে তো আমি ঠিক পারবো না। তবে কেন কেন পারবে না? আরে তুমিও তো স্বাধীন দেশের নাগরিক, ওই সংবিধানে স্বীকৃত আছে তোমারও বাক স্বাধীনতা। তবু সব জেনেও তুমি কেন নীরব হয়ে থাকবে? কারণ আমাদের প্রতিবাদের ভাষাচ্ছে তাদের দুর্নীতির কালো হাতটা অনেক বেশি লম্বা বলে। এই তো, তাহলে তুমি মেনেই নিচ্ছ যে তুমি প্রকৃত অর্থে এখনো স্বাধীন হতে পারোনি। এখানকার প্রতিটা মানুষই এক একটা মানুষের উপর হাতে নির্ভরশীল। আর আমরা একসঙ্গে মানুষের হাতে খেলা পুতুল। ঠিক ঠিক ঠিক। আর সেই কারণেই তো এই সসম্মানে MA পাস করে একটা ন্যূনতম চাকরি জোগাড় করতে পারোনি। আর আমি সাংবাদিক, এই সমস্ত অন্যায়ের কুকীর্তির ছবি তুললে তাদের কালো হাত নেমে আসবে আমার সংসারের উপরে। আমার ওই ক্যামেরাটাকে ভেঙে চুরিয়ে কুরবান করে দেওয়া হবে। নীরব হয়ে যাবে প্রতিবাদের ভাষা, মিথ্যা হয়ে যাবে সেই চিরন্তন বাণী সত্য আমি বোঝাতে। সত্যের পূজারী চন্দ্রকান্ত চৌধুরী, আর কতদিন আমরা সত্যের মুখোশ পরে মিথ্যা অভিনয় করে যাবো বলতে পারো? যতদিন এই নগ্ন সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন হয় হলো, সেই পরিবর্তন যে হবে সে আশা তুমি করো? নিশ্চয়ই করি, কারণ মিথ্যার কুয়াশায় বেশি দিন চিরস্থায়ী হতে পারে না। অচিরেই তার বুক চিরে নেমে আসবে সত্যের সূর্য, তাই তো? কিন্তু চন্দ্র, সেই সুদিন আনার দায়িত্ব আমরা যাদের হাতে অর্পণ করেছি, সেই দেশসেবক জননেতা আর মন্ত্রীরাই তো আজ আকণ্ঠ দুর্নীতির পাকে ডুবে আছে। এদেশের সুশিক্ষিত যুব সমাজ আজ আমার মতো অভাব অনটন আর বেকারত্বের জ্বালা নিয়ে এক একটা পক্ষাঘাতগ্রস্ত এক একটা জীবাণু, যাদের দিয়ে ভালো কাজ হবে না। আমি তোমার সঙ্গে একমত হতে পারলাম না লোক, এ তোমার ভুল ধারণা। কারণ অন্যায়ের অবিচারে খোঁচাকে দেওয়ালে পিঠ ঠেকলে এদেশের ঘুমন্ত শিক্ষিত যুব সমাজের ঘুমন্ত বিবেক ক্ষিপ্ত আহত সিংহের ন্যায় গর্জন করে উঠবে। তার মানে তাই তথাকথিত এই যুব সমাজ সত্য আর ন্যায়ের প্রতীক হয়ে কোনোদিনই জেগে উঠবে না। লাভটা কি হবে? এই দেশে দুর্নীতির বিরুদ্ধে জেগে ওঠার যে কি ফল সে তো নিজের চোখেই তুমি দেখতে পাচ্ছ। কিন্তু এটা তো মিথ্যা নয় ভাস্করদা, চিরদিন কারো সমান নাই যায়। কিন্তু সেই দিন বদলের খেলা খেলতে গিয়ে ওই হিরোশিমা আর নাগাসাকি শহরের উপর পরমাণু বোমার আঘাতে যে অবস্থা হয়েছিল, এই দেশের বিদ্রোহী যুব সমাজের ঠিক ওই একই অবস্থা হবে না তো? তাই নিযুক্ত বাঙালি যুব সমাজের অন্তরাত্মা ঘরের কোণে বসে টুকরে টুকরে কাঁদবে। তবু বিশ্ববিহার আগ্নেয়গিরির জ্বলন্ত শিলার মতো কোনোদিনই শয়তানের বুকে ছড়ে পড়বে না, কোনোদিনই না। কিন্তু আমি জানি মিথ্যার কুয়াশাকে কখনো সত্যের
বছরের পর বছর সাধারণ মানুষের বাঁচার স্বাধীনতাকে নিলাম বাজারে বিক্রি করে তাদেরকে জীবন্ত সব করে রেখেছে কিভাবে? সেটা করেছে একদল মানুষ, নামধারী জানোয়ার। তাই তাদের উপর রাগ করে আমরা এই স্বাধীনতাকে অবজ্ঞা করতে পারি না। তুমি ঠিকই বলেছো কাকলি। আসুন ভাস্করদা, আমরা জাতীয় পতাকাটা উত্তোলন করে নি, চলুন। কাকলি, তুই নেতাজির ছবিটা আর ফ্ল্যাগটাকে মালা দিয়ে সাজিয়ে দে। সে কথা আর তোমাকে বলে দিতে হবে না। আসুন ভাস্করদা, আপনি। না না না, এই তোমরা এত লোক থাকতে আবার আমাকে দিয়ে গেল, বরং তোমরা কেউ একজন পতাকা তুলে দাও। তাই কি কখনো হয় দাদা? আপনি হলেন এই গ্রামের নির্ভীক সাংবাদিক, তাছাড়া আপনার হাতের ফ্ল্যাগ উত্তোলন দেখবো বলে এই গ্রামের মানুষ সব জড়ো হয়েছে। বেশ, তোমরা যখন চাইছো তবে তাই হোক। কাকলি, তোমরা গান শুরু করো।
স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস। কাকলি, স্বাধীনতা দিবস উপলক্ষে তুমি এই সকলের মাঝে একটু মিষ্টি বিতরণ করে দাও। আমার একটা বিশেষ কাজ আছে, আমি আজকের মতো কলকাতায় চলে যাচ্ছি। হ্যাঁ, আর একটা কথা তোমরা সবাই শুনে রাখো, ওই স্বাধীনতা দিবস পালন করব, পতাকা তুলবো, তারপর ঘরে গিয়ে বসে যাব। এ করলে কিন্তু তোমরা প্রকৃত স্বাধীনতা কোনোদিনই ফিরে পাবে না। কিন্তু তবু আমাদের হতাশ হলে চলবে না, আমাদের সকলে হাতে হাত মিলিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। দেরিতে হলেও একদিন আমরা প্রকৃত স্বাধীনতা লাভ করব। বাড়ি যাও। আর চন্দ্র, তুমি আমার সঙ্গে এসো, মিষ্টিগুলো সকলকে বিতরণ করে আমরা একটা জরুরি আলোচনায় বসবো। তাড়াতাড়ি এসে কিন্তু। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? দাদা ডেকে গেল, শুনতে পাওনি? পেয়েছি কাকুলি, পেয়েছি। কিন্তু ভাবছি আমরা তো স্বাধীন দেশে স্বাধীন নাগরিক, আর এই স্বাধীনতায় আমি যদি তোমায় একটু বুকে জড়িয়ে ধরি তাহলে কি কোনো অন্যায় করা হবে? অন্যায় হবে, কারণ মেয়ে মানুষকে জড়িয়ে ধরার স্বাধীনতা তো একমাত্র শুধু যে পুরুষের, কোনো কাপুরুষের নয়। কিন্তু সেই কাপুরুষটাই যদি তোমার স্বামী হয়ে যায় কাকুলি, হলেও সাদা সাথে জড়িয়ে ধরার কোনো অধিকার তোমার নেই। না মানে বুঝে কাজ নেই, সারা দুনিয়া লালে লাল হয়ে গেল, আর উনি আমার এইটুকু স্মৃতি লাল করতে পারেনি, সে হবে আমার স্বামী, পতি দেবতা। বেশ, সেই যোগ্যতা আমি যেদিন অর্জন করতে পারবো কাকুলি, আমি সেদিনই তোমার কাছে আসবো। তার আগে তুমি তোমার মতোই থাকো, আমি তাহলে চলি। আমি আমার মতোই আছি, তবে তোমার বুকে মাথা রেখে লতার মতো তোমাকে জড়িয়ে ধরে বলবো, কাকুলি তুমি কি প্রথম কাছে এসেছি, কি প্রথম চেয়ে দেখেছি, কিছুতে পাই না ভেবে, কি প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। আমি যতই তোমাকে দেখি আমি অবাক হয়ে যাই, জানো, মনে হয় তুমি যেন মাটির তৈরি মানবী নও, তুমি ঈশ্বরের তৈরি দেবী প্রতিমা। তোমার এই আন্তরিকতা আর আমার এই ভালোবাসা দুয়ে মিলে মিশে একাকার হয়ে এই সমাজ সংসার আদায় করে নেবে আমাদের স্বামী স্ত্রীর স্বীকৃতি। আজ আজ তুমি বুকে জড়িয়ে ধরতে না দিলেও সেদিন কিন্তু তুমি পাবে না স্বীকৃতি, আর সেদিনে আমি পাবো আমার ভালোবাসার পূর্ণ স্বাধীনতা, পূর্ণ স্বাধীনতা।
চন্দ্র, তোমাকে সেই স্বাধীনতা দেওয়ার জন্য আমার হৃদয়ের দুয়ারটি সবসময় খোলা আছে। তুমি এসো, আমাকে আপন করে নাও, তোমার ভালোবাসার পূর্ণতা ফিরিয়ে দাও আমার এই জীবন যৌবন। সত্যি মঙ্গল যার সর্বাঙ্গ দিয়ে শুধু মধু ঝরছে। হাতের চরে তা হয়তো সম্ভব হবে না সুন্দরী, তাতে বলো তুমি কোন কাননে কোন গগনের তারা, তুমি কোন কাননে কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পার, তুমি কোন কাননের কোন গগনের তারা, তোমায় কোথায় সত্যি তুমি খুব সুন্দর, তুমি কোন বাগানের মাথা আজ পর্যন্ত আমার এই নজরের আড়ালে আছো। আমি যেই বাগানে তোমার মতো ছাগল ঢুকে না গাছের একটি পাতা পাতা কেন পাবে না, পাতা খেতে পারবে, কিন্তু এই বাগান থেকে বেরিয়ে আসার মৌচাকের মধু আমি আকন্দ পান করলে কেউ পাতা দেবে না। তাহলে তুই মূর্খের স্বর্গে বাস করছিস। আমি মূর্খের স্বর্গে বাস করছি। মূর্খ স্বর্গ হলো খেটা কিন্তু স্বর্গ, আর সেই স্বর্গ থেকে আমি দুহাত বাড়িয়ে তোকে দেখবো। নীল হয়ে যাব না, পান করে আমি তৃপ্তির হাসি হাসবো। পরিণত হবে যেদিন দেখবে যে স্বাধীন ভারতে নারীর মধ্যে বিরাজ করেছে রানী লক্ষ্মীবাই, মাতঙ্গিনী হাজরা, আর সেই রূপসাগরে ডুব দিয়ে আমি বুঝিয়ে দেব আমার ভেতরটা যতটা রক্তাক্ত লাল, ওপরটা ততটাই সুন্দর, আর দুয়ে মিলিয়ে আমি সুন্দর। আমি জানোয়ার এই জানোয়ারটা না এখন তোর এই বুকে আমার চাওয়া আর পাওয়ার মধ্যে কোনো ফারাক নেই, তাই তোমাকে আমার চাই। চলে যা মনের আগুনে জ্বালিয়ে দিয়ে আমি মরবো, তবু পালিয়ে গিয়ে বাঁচার মতো মরবো না রে। তোর এই নরম হাতের চরের মূল্য তোকে দিতেই হবে, মনে রাখিস। এই জানোয়ারের থাবা থেকে তুই এত সহজে মুক্তি পাবি না, তাই তুই এখন জন্মালি, তোকে তার মূল্য দিতেই হবে। আমার ওপরটা যতটা সুন্দর, ভেতরটা আমার ততটাই রক্তাক্ত লাল, আর দুইয়ে মিলিয়ে আমি সুন্দর লাল।
চলে যাব নবজাতকের কাছে। এ আমার জানোয়ার, আমি পেশাবর জানোয়ার শিকার। খবরদার বলছি, ওই আমার শিকারের উপর নজর দেবে না। ওর দিকে হাত বাড়ালে তোমার হাত দুটোকে আমি কেটে নেব। কোনো লাভ হবে না। তাছে তুমি বরং আমার পা দুটো কেটে নিয়ে তোমার শরীরে লাগিয়ে নাও, চার পায়ে তোমায় মানাবে ভালো। আর আমিও চেষ্টা চরিত্র করে দেখি তোমাকে সুশিক্ষিত জাতীয় পশুর মর্যাদাটা দেওয়া যায় কিনা। বাবা 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 বাবা, তুমি তো বেশ সুন্দর সুন্দর কথা বলতে পারো। তা কোথা থেকে আসা হচ্ছে? কোথায় বা যাওয়া হবে? মহাশয়ের নাম ধাম নেই। কারণ আমি এক যাব, পৃথিবী আমারে আপন করেছে, ভুলেছি নিজের ঘর। আমি এক যাব, আমি এক যাব, তাই আমি আরে যাযাবর যখন, তাহলে তোমার কোনো ঠিকানাই নেই? আছে আছে, এই গ্রামে যখন এসে পৌঁছেছি, ঠিকানা এই গ্রামের কোনো এক কোণে। আরে বন্ধু, তুমি যে কোণেই থাকো, তাই বলে কোণে সেজে আবার হাতে চুড়ি পরে বসে দেখো না। হাজার তুমি মহান শক্তিমান পুরুষ। আমার লোকেদের যাতে চিনতে কোনো অসুবিধা না। এই মনে করো তুমি এই গ্রামে নতুন এসছো, অতিথি আপ্যায়নের ব্যবস্থা সব তো আমাকেই করতে হবে নাকি? আমি সাধ্য হয়ে অপেক্ষা করবো। যাও যাও, পাঠিয়ে দাও। পাশে সুন্দরী মেয়ে পেয়ে মনে জোর পেলে দেখো, এটার দিকে হাত পারবে না, কারণ এই জিনিসটা আমার আর আমারই থাকবে। মুখ সামনে কথা বলবে, বোন থাকবে বোনের জায়গায়, আর তুই থাকবি আমার এখানে এখানে। বিষাক্ত অজগরের লালায় তুই জড়িয়ে গেছিস, তা থেকে এই জানোয়ারটাও তোকে রক্ষা করতে পারবে না। আমার ওপরটা যতটা সুন্দর, ভেতরটা আমার ততটাই। আরে দুইয়ে মিলিয়ে আমি সুন্দর চলে যান বাবু, ফেলতে পারে, তাই তো? কিন্তু আপনার পরিণতির কথাটা একবার ভেবে দেখেছেন? আমার কথা বাদ দেন বাবু, আমরা গরিব চাষি ঘরের মেয়েরা আর কতকাল ওদের হাতের পুতুল হয়ে থাকবেন? এই এখনই শিক্ষার আলোক পত্রিকার মাঝে একবার ওকে চিৎকার করে বলবেন না, জ্ঞানের লক্ষ্মী, জ্ঞানের লক্ষ্মী, সুষমলক্ষ্মী নারী, সুষমলক্ষ্মী নারী পেয়েছে রূপে রূপে সঞ্চারী। এ জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। বাবু আপনি? বাবু নয়, আপনি নয়, বলো বলো তুমি, বলো দাদা। সমাজের কোন নগ্ন পাঠানো দাদা নয়, আমি যে তোর সত্যিকারের দাদা। কিন্তু দাদা বলো, তোমার আসল পরিচয় কি? কেন ছিল না? এখানে তুমি কোথায় এসেছো দাদা? আপাতত ঠিকানা এই গ্রামেই আমার। এখানে তুমি কোথায় থাকবে দাদা? আরে সেই কথা তুই আমার উপর ছেড়ে দিয়ে তুই এখন বাড়ি যা। যাবো, তবে তোমাকে এখানে একা ফেলে যাবো না দাদা।
এসো এসো তুমি আমার সঙ্গে। কিন্তু আমার জন্য যদি তোর কোনো বিপদ হয়, সেই বিপদ আমি হাসি মুখে বরণ করে নেব দাদা। তবু তোমাকে আমি এই বিপদের মাঝে একা ফেলে যাব না। আর তাছাড়া আমার যদি কোনো বিপদ কোনো কষ্ট করতে পারবে না দাদা। তাই নাকি? তা আমার প্রতি এত এত বিশ্বাস তো, তাহলে তাহলে আমিও দেখবো এই বিপদ সংকুল গ্রাম নামক জঙ্গলে ভাড়া করে বিপদকারী জানোয়ারের সঙ্গে লড়াই করে মানুষের বাঁচার স্বাধীনতা অর্জন করা যায় কি না। কিন্তু দাদা তুমি কিন্তু আমাকে একটা কথা গোপন করে গেলে। তাই নাকি? তা কি কথা? আমি মিন্ময়, আমি চিন্ময়, আমি ভয়, আমি বিশ্বের চিরতুর্জয় পরমেশ্বর ঈশ্বর, আমি এবং সত্য, আমি মাতিয়া বেড়াই পাতাল স্বর্গ পাতাল মর্তে কার এত বড় দুঃসাহস যে আমার ছেলের মুন্ডুটা কেটে নিয়ে তার দেহটাকে নদীর জলে ভাসিয়ে দেয়? না না না, এর একটা বিহিত আমাকে করতেই হবে, একটা বিহিত আমাকে করতেই হবে। হ্যালো, আমি এসপি চৌধুরী বলছি। আমার ছেলের হত্যাকারী শালা, শোনো, এই 24 ঘন্টার মধ্যে যদি আমার ছেলের হত্যাকারীকে ধরতে যদি না পারো না, তাহলে তোমাকে আমি ওই সুন্দরবনের দুর্গম অঞ্চলে বদলি করে ছাড়বো। কথাটা তুমি কিন্তু মনে রাখবে। অহংকার না দেখিয়ে যদি পারো কিছু করে দেখাও। সাধনা, ছেলেটা খুন হওয়ার আজ 6 মাস পার হয়ে গেল, এখনো পর্যন্ত খুনের কোনো কিনারা হলো না, আর উনি ঘরে বসে বসে রাজা উচিত মারছে। সাধনা, তুমি বুঝতে পারছো না আমি অসৎ পথে চলতে গিয়ে হাজার হাজার শত্রুর সৃষ্টি করেছো, আর সেই শত্রুরা আমার সূর্যের জীবন কেড়ে নিয়েছে। এ তোমার ভুল ধারণা সাধনা। জন্ম, মৃত্যু, বিয়ে, তিন বিধাতা নিয়ে, নইলে নইলে তোমার ওই ছেলে একটা কুলাঙ্গার অলক্ষী মেয়েকে কেন বিয়ে করে ঘরে নিয়ে আসবে বলো? তার মানে তুমি গুরুদেবের কথাকে বড় করে দেখিয়ে প্রমাণ করতে চাও যে তোমার কাজের মধ্যে কোনো অন্যায় বা পাপ নেই? অন্যায়, পাপ, সাধনা, এই অর্থ সম্পদই হলো এই সংসারের মধ্যমণি, সকল ক্ষমতার উৎস। আর তার বলে আইন, প্রশাসন, এমএলএ সবাই সবাই আমার পদানত, আমিই তাদের ভাগ্য নিয়ন্তা। তোমার পরের ভাগ্য নির্ধারণ করতে গিয়ে নিজের সঞ্চয় ভান্ডার যে খালি হয়ে যাচ্ছে সে খেয়াল করেছো? তার মানে তোমার বাবাকে সাথ দিতে আজ সূর্য গেছে, কাল চন্দ্র যাবে, তবে কি করবে তুমি ধনত্ব নিয়ে? মনে রেখো, পুত্র কন্যা বিহীন এই সংসার শ্মশানের সমান। সে কথা আমার অজানা নয় সাধনা, সে কথা আমার অজানা নয়, কিন্তু এই যে সংসারে অশান্তির কালো মেঘ না, এটা আমার পাপের জন্য নয়, এটা তোমার ওই কুলক্ষণা পুত্রবধূর জন্য। আমি দিদিকে ও কথা অনেক আগেই বুঝেছি যাইব, তাতে কোনো লাভ হয়নি, কারণ দিদি তার বৌমায়ের অন্ধ ভক্ত। আমাদের কথার মধ্যে তুই ভ্রং দিতে এলি কেন? কেন রে দিদি, তাতে কি হচ্ছে? দেখ দিদি, আমি তো আর এই বাড়ির বাইরের লোক নয়। বাইরের লোক না হলো ভিতরের লোক নয়, এ কথাটা তোর নিজের ওজন বুঝে কথা বলা উচিত। সাধনা, তুমি মিথ্যেই ওকে অপমান করছো। আচ্ছা, হাজার হোক, ও তো তোমার নিজের ভাই। ভাই হলো আমার কাছে সংসারটা আগে, তাই এই সংসারের মঙ্গল অমঙ্গলের চিন্তা করি করি রে দিদি, আমি চিন্তা করি। সূর্যকালে চলে যাব পরে আমি বন্ধু বান্ধব নিয়ে মদ খেয়ে
মনের দুঃখে রে দিদি, আমি মনের দুঃখে। তুই চিন্তা করে দেখ, ওই একরতি মেয়েটার যে এবার কি হবে রে দিদি। সে চিন্তা তোকে না করলেও চলবে, মনে রাখিস এই সংসারে আমি এখন বেঁচে আছি। না 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 সাধনা, ওই কথাটা আমাদের সবাইকেই চিন্তা করতে হবে। হাজার হোক একটা সমর্থ মেয়ে। ঠিক বলেছেন যাইবো। দিদি সূর্য যখন মারাই গেছে, তখন ওই ডেঞ্জারাস বয়সের মহিলাকে বাড়ি থেকে বের করতে বলা তো যায় না। এই ধর না কেন, যদি কোনো একটা কেলেঙ্কারি। তোকে আমি অনেক আগে নিষেধ করেছি, এই বাড়ি অন্য মহলের সম্পর্কে তুই একটাও কথা বলবি না। কিন্তু সাধনা, ওর কথাগুলো তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অসৎ লোকের মুখে সৎ কথা শুনতে মধুর লাগলেও তা মেনে চলা উচিত নয়, তাতে সংসারে মঙ্গলের চেয়ে অমঙ্গল বেশি হয়। তার মানে দিদি তুমি আমাকে একেবারে খারাপ না ভাবলেও ভালো ভাবি না, তাই তোর কথা আমার কাছে অসৎ বেদ বাক্য না হলেও ওর কথাগুলোকে আমি বেদ বাক্য বলেই মেনে নিলাম। তাই কি করতে চাইছো তুমি? কি বলতে চাইছো? আমি চাই এই সংসারে ওর অলক্ষণের জন্য আর কেউ চিরতলে চলে যাওয়ার আগে, যেহেতু সূর্য আমার চিরকালের জন্য চলে গেছে, তাই আমি চাই ওই অলক্ষী মেয়েটা চিরকালের জন্য এই বাড়ি থেকে চলে যাক। উচ্চারণ করো না গো, ও কথা ভুলে উচ্চারণ করো না। তোমাদের বিচারে সে যাই হোক, আমার ছেলেটাকে ঘরের লক্ষ্মী করে দিতে মা হয়ে আমি তাকে তাড়িয়ে দিতে পারি না, তাড়িয়ে দিতে পারি না। জগদম্বে, তাতে সংসারের অমঙ্গলের কালো মেঘ আরো ঘনীভূত হবে। অশান্তি বন্ধ হয়ে যাবে সুখের সংসার, একটা একটা করে খসে পড়বে এই সংসার থেকে শাখা প্রশাখা। খসে পড়েছে, এবারে চন্দ্রকান্তের পালা। এত বড় মঙ্গলের কথাটা আপনি উচ্চারণ করবেন না। আমার বুকে রক্ত দিয়ে গড়া এই সুখের সংসার দুঃখের আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার আগে তাকে জল দিয়ে নিভিয়ে দাও। কিভাবে গুরুদেব? ছলে বলে কৌশলে আইনে চোখে ধুলো দিয়ে এ সংসারের অশান্তির ধূমকেতু সর্বা ওই বৌমাকে বাড়ি থেকে বের করে দাও। আমার মায়ের ইচ্ছা, তার ইচ্ছার প্রতিফলন আমার চোখে মুখে সর্বাঙ্গে। আমি তার ইচ্ছার পরিপূরক মাত্র। আমি এখন কি করব গুরুদেব? বিদ্যা বুদ্ধি আপন পৌরুষে কর্তব্য কর্ম স্থির করো। আমি আমার মায়ের আদেশের প্রতিলিপি দিয়ে গেলাম। তুমি এই সংসারের শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনতে যা করার করো। মনে রেখো, এই সংসারের মঙ্গল অমঙ্গলের চাবিকাঠি তোমার হাতে। জয় জয় জগদম্বে। এবার তুমি বলো সাধনা, এখন আমাদের কি করা উচিত? বাঁচাবে না মারবে, রাখবে না তাড়িয়ে দেবে, আমি জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। কি হয়েছে মা, কি হয়েছে? চিৎকার করে কেঁদে উঠলেন কেন? বলুন মা, কি হয়েছে? আমার কি কোনো বিপদ? আমি জানি না বাবা, আমি কিচ্ছু বলতে পারবো না বাবা। মা, শোনো বৌমা, বধূবরণের দিন তোমাকে দেখে করা গুরুদেবের ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে। তোমার জন্যই চিরকালের জন্য আমার সূর্য চলে গেছে। তাই আমি চাই, বলুন বাবা, বলুন কি চান আপনি? আমি চাই তোমার জন্য এই সংসার থেকে আর কেউ চলে যাওয়ার আগে তুমি এই বাড়ি থেকে চিরকালের জন্য চলে যাও। বাবা, আপনারা ছাড়া আজ আমার কেউ নেই বাবা, তাই সংসার ছেড়ে আপনাদের ছেড়ে আমি কোথায় যাব? আপনি আমায় বলে দিন বাবা, আপনি আমায় বলে
দরকার নেই। তাছাড়া তোমার মতন একটা কুলক্ষণা মেয়ের জন্য মামা বাবু, আমি যদি এবারের মেয়ে হতাম তাহলে কি আপনি পারতেন আমাকে কুলক্ষণা বলে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে? মাগো, আপনি তো একদিন আমার সমস্ত কালিমা মুছে দিয়ে মেয়ে বলে আমাকে বুকে টেনে নিয়েছিলেন মা। এবার আপনি বলুন মা, আমি কি সত্যি কুলক্ষণা? আমি কি সত্যি অলক্ষী মেয়ে? সারা পৃথিবী তোমাকে কুলক্ষণা বললো, আমার কাছে তুমি লক্ষ্মী মেয়ে হয়ে মাগো, তুমি শুনছো? আমার এই হতভাগিনী বৌমাকে ওকে যেতে দাও সাধনা, এ বাড়িতে যা ঠাঁই হবে না, অনর্থক তাকে। বাবা, আমি আমি আপনার দুটি পায়ে ধরে অনুরোধ করছি বাবা, কোনো হিসেবে নয় বাবা, এবারে হিসাবে আরে না না না, আমাকে বিমুখ করবেন না বাবা, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি বিনিময়ের ঝি হয়ে এক মুঠো ভাতের বিনিময়ে এবারে সব কাজ করে দেব বাবা। কোনোদিন আমি এবারে বউ হিসেবে নিজেকে দাবি করব না। দয়া করে শুধু আমাকে একটু আশ্রয় ভিক্ষা দিন বাবা, আমাকে একটু আশ্রয় ভিক্ষা দিন। হাঁ করে দাঁড়িয়ে দেখছো কি? এক্ষুনি এই কুলক্ষণা মেয়েটাকে বাড়ির বাইরে বের করে দিয়ে এসো। এতদিনে আমার মনস্কামনা পূর্ণ। আজই ওকে আমি কলকাতায় নিয়ে গিয়ে আমার হোটেল মেনকাতে ফুলদানিতে সাজিয়ে রাখবো। দিদি রে, আমার ওপরটা যতটা সুন্দর, ভেতরটা আমার ততটাই রক্তাক্ত না। আর দুয়ে মিলিয়ে আমি 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 সুন্দর চন্দ্রকান্ত, ভাঙে আমি জানিস আমি মাননীয় দর্শক মন্ডলী, একটা কথা বলুন, নিজ নিজ অধিকার নিয়ে বাঁচার স্বাধীনতা সকলে রয়েছে, তাই না? কিন্তু কিন্তু একটা স্বার্থান্বেষী মানুষ যখন সেই স্বাধীনতাকে নিলাম করে কেড়ে নেয় আমাদের বাঁচার অধিকার, তখন তখন আপনাদের সেই শিক্ষিত বিবেক কি তারও স্বরে চিৎকার করে প্রতিবাদ করবে না? তাহলে তাহলে কিসের জন্য আপনাদের এই শিক্ষা? চন্দ্রকান্ত বাবা, যে চৌধুরী বিলাল মঙ্গলের জন্য আজ আপনি বউ দিকে দাঁড়িয়ে দিচ্ছেন, এই চৌধুরী বিলাল এত বড় সম্মান আপনি করলেন কি করে বাবা, করলেন কি করে? তার মানে কি বলতে চাও তুমি? আমি আর কি বলবো, জিজ্ঞাসা করে দেখুন তো এই সভ্য সমাজের মানুষকে, যে বাড়িতে এক মামা শ্বশুর তার ভাগনা বোন হাত ধরে টানাটানি করে, এটা বাড়ি না জঙ্গল? আর যারা এই সমর্থন করে এই কাজগুলোকে, তারা মানুষ না জানোয়ার? বাবা, দেখুন, ছেলে বাবাকে বলছে জানোয়ার, জ্ঞান দিচ্ছে। আচ্ছা শোনো চন্দ্রকান্ত, তোমার কাছে না এই ফুটপাতের জ্ঞান বাণী শোনার আমার কোনো ইচ্ছা নেই। জামাই বাবু, হ্যাঁ বলো তো। আপনি বুঝতে পারছেন না, কিছু একটা আছে। আমার এই ভাগ্নে বাবা এমনি এমনি তো কথাগুলো বলছে না, ও বলতে বাধ্য হচ্ছে। তার মানে কি বলতে চাও তুমি? তার মানে হচ্ছে একেও বিধবা, তার উপরে সারা শরীরে বিদ্যুতের মতো প্রবাহিত হচ্ছে যৌবনের জল তরঙ্গ, একবারে যেটুকু দিয়েছে। তুমি আমার স্ত্রীর চরিত্র নিয়ে কটূক্তি করার অধিকার তোমায় কে দিয়েছে বাবা? কি হলো? সকলে অবাক বিস্ময়ে আমার দিকে এমন করে তাকিয়ে আছো কেন? সকলে সকলে যেন এক একটা পাথরের মূর্তি। আর এ কি হয়েছে বলবে তো? না দাদা, মানে তুমি হঠাৎ কোথা থেকে দাদা? কেন রে? আমার কলকাতার অফিস থেকে